সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা চাকরির পরীক্ষায় ভালো করতে চাও তাদেরকে কিন্তু গণিত ভীতি কাটাতে হবে। গণিত ভীতি কাটাতে হলে গণিতকে ভালোবাসতে হবে তথা নিয়মিত চর্চা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকের সাথে আমার অনলাইনে বা অফলাইনে কথা হয়েছে, তোমরা বলেছো যে গণিত বিষয়ে আমি ক্লাস নিলে তোমরা উপকৃত হবে। সেই ধারাবাহিকতায় তোমাদের প্রত্যাশা অনুযায়ী চাওয়া অনুযায়ী আজকে আমি শুরু করছি। পর্যায়ক্রমে আমি আলোচনা করব। তো আজকে আমরা শুরু করব একেবারেই শুরু থেকে। একেবারেই শুরু থেকে বলতে আমি আলোচনা করব অঙ্ক কি। আমরা জানি, আবারও জেনে নেই আমি। আমার আলোচনাটাই এমন হবে যারা প্রথমবার যুক্ত হচ্ছে বা অঙ্ক একদম শুরু থেকে শুরু করছে তাদের জন্য। তো আমরা শুরুতেই জেনে নেই যে অঙ্ক কি। আমরা জানি অঙ্ক হচ্ছে যে হিসাব বা গণনার কাজে আমরা যে প্রতীক বা চিহ্নগুলোকে ব্যবহার করি এগুলোকেই অঙ্ক বলে। অঙ্ক মোট 10টি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীক বা চিহ্নকে আমরা অঙ্ক বলি। আসলে আমরা একটু বোর্ডে দেখি, আমি একটু লিখি। অঙ্ক অঙ্ক তাহলে কি হলো, আমি একটু সংক্ষেপে লিখি যে গণনা গণনা বা হিসাবের কাজে ব্যবহৃত যে চিহ্ন বা প্রতীক, এগুলোকে আমরা কি বলি, অঙ্ক বলি। ঠিক আছে, অঙ্ক কয়টি জানলাম? অঙ্ক জানলাম আমি 10টি। কোনগুলো? 0 থেকে একেবারে 9 পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কগুলোকে, এই 10টি অঙ্ককে আমরা দুটি ভাগে ভাগ করি। আমি একটু দেখাই। একেবারে জানা বিষয়, তারপরেও একদম শুরু থেকে যারা আলোচনা যুক্ত হচ্ছে তাদের জন্য আমি লিখছি সাহায্যকারী অঙ্ক। একদিকে হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এই সার্থক অঙ্ক বলছে 1 থেকে 9, এই 9টি প্রতীক বা চিহ্নকে বলছে সার্থক অঙ্ক। আর এক পাশে রাখছি শূন্যকে, এই একটি অঙ্ককে বলছে সাহায্যকারী অঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাচ্ছি যে সংখ্যা কি। সংখ্যা হচ্ছে একাধিক অঙ্ক যখন পাশাপাশি বসে তখন এক একটি সংখ্যা তৈরি হয়। আবার আমরা ভিন্নভাবে বলতে পারি যে একটি অঙ্কের সাথে যখন টা, টি, খানা, খানি এগুলো যুক্ত হয় তখনও তা সংখ্যা নির্দেশ করে। একটু দেখি, আমরা একটু লিখে দেখি। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে সংখ্যা, ঠিক আছে, সংখ্যা কি হলো তাহলে? একাধিক অঙ্ক। আসলে লিখছি কেন, লেখা কানে শোনা এবং দেখা দুটো একসাথে হলে স্মৃতিতে বেশি সময় থাকে, এই জন্য। একাধিক অঙ্ক পাশাপাশি বসলে তখন কি হয়? সংখ্যা হয়। যেমন 11, আমি দুইটা অঙ্ক একসাথে লিখলাম, 211 হতে পারে, 320 হতে পারে। এগুলো এক একটা সংখ্যা নির্দেশ করছে। আমি আবার আরো একটু ভিন্ন একটা কথা বললাম, সেটা হচ্ছে যে একটি অঙ্কের সাথে যদি টা, টি, খানাখানি যুক্ত হয় তখনও তা সংখ্যা নির্দেশ করে। যেমন আমি লিখতে পারি একটি কলম, আবার লিখতে পারি 5খানা বই। এগুলো কিন্তু সংখ্যা নির্দেশ করছে। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের প্রথম ক্লাসে আলোচনা থাকবে যে সংখ্যা কি কি হতে পারে, কত ধরনের হতে পারে। আমরা গণিত করতে গেলে কি কি সংখ্যার সাথে আমাদের পরিচয় ঘটে বা পরিচিতি থাকতে হয়, সেই বিষয়গুলো আমি একটু বলার চেষ্টা করব। তো আমি একটু বোর্ডে দেখাই তোমাদেরকে। শুরুতেই বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলছে? পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, যে সংখ্যাগুলোকে আমরা ভাঙতে পারি না। আবার শূন্যকেও পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি শূন্য, ধনাত্মক এবং কি ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ শব্দ। এই ঋণাত্মক সবগুলোকে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা, সরি, পূর্ণ সংখ্যা বলবো। তারপরে বলছে মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক সংখ্যা থেকে একাধিক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। আমরা এটা নিয়ে পরে একটি আলাদা ক্লাস নিব। আজকে শুধু পরিচয় যে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। ইংরেজিগুলো তোমাদেরকে একটু জানা থাকা দরকার, কারণ অনেক কোশ্চেনে, সাধারণত ব্যাংক চাকরির পরীক্ষা হয় সেগুলোতে সবই ইংরেজিতেই থাকে, আবার এছাড়া অন্য পরীক্ষাতেও দু একটা ইংরেজিতে থাকে। সেজন্য আমরা একটু পাশাপাশি ইংরেজিটাও জেনে নিব। এরপর বলছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা একটি সংখ্যাকে যখন আমরা বর্গমূলে নিয়ে আসব তখন যদি সেটি পূর্ণ একটি গোটা সংখ্যা হয় তখন সেটাকে বলছে পূর্ণবর্গ সংখ্যা। এরপর বলছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে বলছে ইংরেজিতে ওড নাম্বার। ওড নাম্বার একটু লিখে দেখাই, ওড নাম্বার।
ঠিক আছে। তো বিজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7 এগুলোকে আমরা বলি বিজোড় সংখ্যা, একেবারে প্রাথমিক আলোচনা। এরপর বলছে জোড় সংখ্যা, এটাকে বলছে ইভেন নাম্বার। 2, 4, 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এরপর আছে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা, পরপর আমরা একটু অঙ্ক পাই যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল এত, এই জন্য এই সংখ্যা, এই পরিভাষার সাথে আমাদের পরিচয় থাকা দরকার। তো বলছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। 1, 2, 3 এরকম, বা 4, 5, 6 এগুলোকে বলছে ক্রমিক সংখ্যা। এরপর বলছে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যে 10টি অঙ্ক দেখলাম এর মধ্যে সব থেকে ছোট অঙ্ক হচ্ছে শূন্য, কিন্তু যখন আমরা একাধিক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবো তখন যেহেতু শূন্য শুরুতে বসে না, শুরুতে একটি 1 বসাবো এবং তারপর যত অঙ্ক বলবে ততগুলো শূন্য ব্যবহার করব। বলছে যেমন এখানে যদি বলে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 10, একটা 1 নিলাম আর পরেরটা শূন্য। আবার যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা 4টা শূন্য নিব আর শুরুতে একটি 1 বসিয়ে দিব। এরপর বলছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা বড় অঙ্ক কোনটি? সেটি হচ্ছে 9। 9 নিয়ে ঝামেলা নাই, শূন্য নিয়ে ঝামেলা ছিল, যেহেতু শূন্য সামনে বসে না, সাহায্য করে, এই জন্য আমাকে 1 ব্যবহার করতে হয়েছে। এইখানে যদি আমাকে 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের যত অঙ্কের বলবে ততগুলো 9 আমরা ব্যবহার করলে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। যদি আমাকে বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমি 3টি 9 লিখে দিব। এই হচ্ছে আমাদের সংখ্যা সম্পর্কিত একেবারে প্রাথমিক আলোচনা। সংখ্যার শ্রেণী বিভাগ, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটি নিয়ে। এসো আমি একবারে বলি এবং বোর্ডে লিখি, তাহলে দ্রুত হয়ে যাবে। আমরা বলছি সংখ্যা, এই সংখ্যাকে আমরা ভাগ করছি দুটি ভাগে। প্রধানত একটিকে বলছি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, আমরা একটু পাশাপাশি ইংরেজিগুলো জেনে নিই। আরেকটিকে বলছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা বলছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। তো জটিল সংখ্যায় আগে বলি, কারণ জটিল সংখ্যাকে জাস্ট এক লাইনে বলে শেষ করে দিব, তারপর আমাদের মূল আলোচনা থাকবে বাস্তব সংখ্যা নিয়ে। জটিল সংখ্যা বলা হচ্ছে যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেগুলো, সেগুলোকে বলা হয় জটিল সংখ্যা। তো এগুলো আলোচনা এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে না, যদি কখনো প্রয়োজন মনে হয় তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা চলে আসছি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করছি প্রধানত দুটি ভাগে, একটিকে বলছি আমরা মূলদ সংখ্যা এবং আরেকটিকে বলছি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, আমরা এগুলোর একটু ইংরেজি জেনে নিতে পারি। মূলদ সংখ্যাকে বলছে রেশনাল, রেশনাল নাম্বার, আর একটা বলছে ইরেশনাল, ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, একেবারে প্রাথমিক থেকে শুরু করে বিসিএস এবং মাঝখানে যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে এমন কোনো পরীক্ষা নেই যেখানে মূলদ এবং অমূলদ সম্পর্কিত অঙ্ক থাকে না। সেই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের আলোচনা থাকবে মূলদ সংখ্যা নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেই আসলে মূলদ সংখ্যার সংজ্ঞা কি। মূলদ সংখ্যা বলছে যে যে সংখ্যাকে অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে তথা p/q, সহজভাবে বললে এই আকারে প্রকাশ করা যায়, সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। একটু আমরা লিখে দেখি, বলছে অনুপাত আকারে, অনুপাতে বা ভগ্নাংশ আকারে, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকেই বলছে মূলদ সংখ্যা। আমরা এক এক করে উদাহরণ দিব, কত রকমের হতে পারে মূলদ সংখ্যা, একটি একটি করে উদাহরণ দিব এবং তোমাদেরকে বোঝাবো। শুরুতে আসো যে আমি একটা সংখ্যা নিলাম, কি নিলাম? 3। এই 3 একটি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা সেটি আমি ব্যাখ্যা করব। এইটি একটি মূলদ সংখ্যা কারণ এইটাকে অনুপাতেও প্রকাশ করা যায়, ভগ্নাংশেও প্রকাশ করা যায়। কিভাবে? প্রত্যেকটি পূর্ণ সংখ্যার নিচে একটি 1 গোপন থাকে। তাহলে এই যে আমরা কিন্তু এটাকে কি করতে পারলাম, এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম। সুতরাং এই 3টি হচ্ছে এখানে মূলদ সংখ্যা। এরপর বলছে যে মূলদ সংখ্যা নেগেটিভ হতে পারে, ঋণাত্মক হতে পারে, অর্থাৎ -3 যদি আমরা বলি সেটিও মূলদ সংখ্যা। এরপর বলছে যে ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা হতে পারে, এবং আমরা জানি ভগ্নাংশ কিন্তু 3 প্রকার, 3 প্রকারের ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আমরা একটু যদি নেই 3/5, এটিও মূলদ সংখ্যা, 5/3 এটিও মূলদ সংখ্যা, আবার আমি যদি একটু মিশ্র করি তাহলে এটিও কিন্তু মূলদ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ।
এগুলো মূলদ সংখ্যা, এবং প্রত্যেকটি যদি নেগেটিভ হয় সেটিও কিন্তু মূলদ সংখ্যা। এরপর দেখছি আমরা যে দশমিক ভগ্নাংশ। আমরা একটা উদাহরণ হিসাবে আমি 3 নিয়েছি, আসলে এখানে যে কিছু হতে পারে, 0.3, 0.5, 0.7, যা কিছু হতে পারে। তো এই যে দশমিক ভগ্নাংশ, এটিও কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা কিন্তু মূলদ সংখ্যাগুলোকে চিনে নিচ্ছি এবং কেন মূলদ সংখ্যা সেটি বলছি। এখানে বলা আছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই যে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, এটি হচ্ছে ভগ্নাংশ রূপ, সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। এরপর বলছে যে সকল পৌনঃপৌনিক সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। আমরা জানি এটিকে যদি আমরা ভেঙে দেই, ভগ্নাংশ করি, আমি এখানে ব্যাখ্যা করছি না, পরবর্তীতে যখন আলোচনা করব তখন ব্যাখ্যা করব। এটিকে ভাঙালে আমরা পাবো এইটি, সুতরাং এইটিও একটি মূলদ সংখ্যা। এরপর দেখছি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা। যেমন আমি যদি লিখি √25, এটি কিন্তু একটি মূলদ সংখ্যা, কেন? এটি কিন্তু বর্গমূলটা কি পূর্ণ সংখ্যা। একইভাবে আমরা আরো লিখতে পারি √36, তারপরে 49, কারণ এগুলোর বর্গমূল কি করলে 6, 7, এগুলো কিন্তু কি মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপরে বলছি প্রত্যেকটি ঘনমূল পূর্ণ হবে যে সংখ্যা, সেটিও কিন্তু মূলদ সংখ্যা। একটু আমরা উদাহরণ দিই, আমি যদি এখানে 3 দিই, এখানে 64 দিই, এটি কিন্তু কি ঘনমূল, এটি কিন্তু একটি মূলদ সংখ্যা। ব্যাখ্যা করলে পাবো, আমরা খুব ছোট্ট করে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে এখানে 4 এর উপর 3 করলে কিন্তু এই সংখ্যা হয়, অর্থাৎ এখান থেকে বের করে নিলে হয় 4, তাহলে এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মূলদ সংখ্যার যে পরিচয় আমরা পেলাম, সেইটার যদি আমরা সামারি করি তাহলে আমরা বলতে পারি শূন্য, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, দশমিক ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ ঘনমূল সংখ্যা, এই সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। এই ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে। প্রথমে আমরা জেনে নিব যে অমূলদ সংখ্যাগুলো কি বা সংজ্ঞা কি। ছোট্ট করে যদি বলি, একেবারে ছোট করে, তাহলে বলতে হবে যে যেগুলো মূলদ সংখ্যা নয় সেগুলোই অমূলদ সংখ্যা। অর্থাৎ গতদিন আমরা যতগুলো উদাহরণ দেখেছি, উদাহরণ হিসেবে যতগুলোকে আমরা মূলদ সংখ্যা হিসেবে পেয়েছি, এর বাইরে যে সংখ্যাগুলো আছে সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। আমরা একটু উদাহরণ দিয়ে পরিষ্কার করব বিষয়টি, খুব ছোট্ট আলোচনা আজকের। তো অমূলদ সংখ্যা, প্রথমে বলে রাখি যে অমূলদ সংখ্যাগুলিকে যখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, সেটা অসীম হতে পারে, সসীম হতে পারে, কিন্তু কখনোই সেটা কি হবে না, পৌনঃপৌনিক হবে না, প্রথম শর্ত। ঠিক আছে, তো এবার আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে কোনগুলো অমূলদ সংখ্যা। প্রথমেই বলছি যে পূর্ণ বর্গ নয়। আমরা মূলদ সংখ্যায় দেখেছিলাম যে পূর্ণ বর্গ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, আর এখন বলছি যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয় সেরকম সংখ্যার উপরে যদি √, অর্থাৎ বর্গমূল চিহ্ন থাকে, সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। একটু আমরা দেখে নেই, যেমন বলছে যে √3, আমি 3টাকে উদাহরণ হিসেবে নিচ্ছি, এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কিন্তু এর যে মান আসবে সেটা দশমিক ভগ্নাংশে আসবে এবং সেটা অসীম সংখ্যা হবে। আমি শুরুতেই বললাম যে পৌনঃপৌনিক হবে না, অসীম হবে বা সসীম হতে পারে, তো সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। এরপর বলছি যে কোনো সংখ্যার পূর্ণ ঘনমূল না হলে সেটিও কিন্তু হবে অমূলদ সংখ্যা। যেমন আমরা গত ক্লাসে উদাহরণ নিয়েছিলাম এরকম, যে এইটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা আসবে 4, এটা একটা পূর্ণবর্গ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কোনটা, পূর্ণ ঘনমূল নয় বলছি, যেমন এরকম হতে পারে, এইটি কিন্তু পূর্ণ ঘনমূল আসবে না, সুতরাং এইটি হচ্ছে আমার অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, এরপর বলছি বলা হয় যে পাই, এই যে পাই, এই পাইটাকে কি বলা হয়, বৃত্তের পরিধি এবং ব্যাসের কি অনুপাত, এটাকে পাই নামে চিহ্নিত করা হয়। সাধারণত এটাকে 22/7 ধরলে এটি একটি ধ্রুবক, এর মান ভগ্নাংশে দেখালে 3.1415 চলমান, অর্থাৎ অসীম। তো আমরা আগেই বলেছি যে দশমিক ভগ্নাংশ হবে এবং অসীম হবে বা সসীম হবে, কিন্তু কখনোই কিন্তু পৌনঃপৌনিক হবে না, পৌনঃপৌনিক নেই। একই সংখ্যা যদি ঘুরে ঘুরে আসতো তাহলে সেখানে পৌনঃপৌনিক হতো এবং সেই সংখ্যাটি হতো মূলদ সংখ্যা। যেহেতু এটি অসীম এবং পৌনঃপৌনিক নয়, সেই জন্য এই পাইটিকেও বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর বলছি ই, এর একটি মান আছে
এটাকে বলা হয় লগের ভিত্তি। এটাকে বলছে যে বৃত্তের পরিধি, একটু ব্যাখ্যা করি, পরিধি এবং ব্যাসের কি অনুপাত, ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা। আর এটাকে বলছে লগের ভিত্তি। লগের অঙ্ক যখন আমরা করি তখন এগুলো লাগে। এই ই এর মান হচ্ছে চলমান, অসীম। এটিও হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কোনগুলো অমূলদ সংখ্যা। আর একবার সামারি করে দিই, সেটি হচ্ছে যে কোনো দশমিক ভগ্নাংশ সেটা অসীম হতে পারে, সসীম হতে পারে, কিন্তু কখনোই পৌনঃপুনিক হবে না। সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণ বর্গমূল নয়, সেই সংখ্যাটি অমূলদ সংখ্যা। পূর্ণ ঘনমূল নয়, সেই সংখ্যাটি অমূলদ সংখ্যা। পাই এর মান অসীম এবং এটি একটি ধ্রুবক, এটি হচ্ছে অমূলদ সংখ্যা। ই যেটাকে আমরা বলি লগের ভিত্তি, যার একটি মান আছে যেটিও অসীম এবং ধ্রুব সংখ্যা, এটিও বলছে অমূলদ সংখ্যা। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা দেখব যে মূলদ এবং অমূলদ বিষয়ক কোন কোন প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় এসেছে সেটি। 25তম বিসিএস এ এসেছিল, 25তম বিসিএস সংক্ষেপে লিখছি, 25তম বিসিএস এখানে এসেছিল √2 কি ধরনের সংখ্যা। আবার 26তম বিসিএস এ এসেছিল যে পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √পি এইটি কি সংখ্যা। আমি অপশন ছাড়াই লিখছি যে যখন আমরা এই √2 কে বের করব তখন কিন্তু দশমিক ভগ্নাংশ আসবে এবং সেটা কি হবে, অসীম হবে। সুতরাং এই √2 অর্থাৎ পূর্ণ বর্গ নয়, সেজন্য এটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে উত্তরে যে অপশন আছে অমূলদ, সেখানে আমরা টিক চিহ্ন দিব। একইভাবে পি বলছে পি কি একটি মৌলিক সংখ্যা। তো আমরা সাধারণত জানি মৌলিক সংখ্যাগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, সুতরাং এই √পিও হবে একটি অমূলদ সংখ্যা। আমি আরেকটি অঙ্ক পড়ি। 40তম বিসিএস এসেছে, 40তম বিসিএস, আমি বিসিএস এর গুলো বলছি, অন্যগুলো বলছি না। 40তম বিসিএস এ এসেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমি শুধু অপশন গুলো লিখবো। এখানে ক নম্বর অপশনে আছে 0.4, তার উপরে একটি পৌনঃপুনিক। খ নম্বরে আছে √9, গ নম্বরে আছে হচ্ছে 5.639, 9 এবং 6 এর উপরে হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন, এবং ঘ নম্বরে আছে আমার √27, নিচে হচ্ছে 48। এই অঙ্কটি এখানে বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংজ্ঞা কিন্তু আমরা জেনেছি এবং উদাহরণ দেখেছি। ওইটির আলোকে আমরা দেখব যে কোনটি এখানে অমূলদ সংখ্যা। তো শুরুতেই দেখি এখানে পৌনঃপুনিক আছে, তার মানে কি এটা কিন্তু মূলদ সংখ্যা, কাটা। এটি কিন্তু √9 মানে কি 3 পূর্ণ সংখ্যা বের হয়ে আসবে, এটাও মূলদ সংখ্যা, কাটা। এবং এইখানেও দেখছি পৌনঃপুনিক আছে এবং পৌনঃপুনিক কোনোভাবেই কিন্তু অমূলদ হতে পারে না, সেজন্য এটিও কাটা। এইটি থাকলো, এটিকে আমরা কিন্তু দেখতে হবে যে এইখান থেকে কি আমরা পূর্ণ বর্গ বের করে আনতে পারবো কিনা। একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা যদি ভিতরে একটু কেটে ছোট করে নিই তাহলে কি হবে, এখানে 3 দিয়ে কাটলে হবে 3 নং 27, আর এখানে বলছে 3 × 48। 9টাকে যদি আমরা বের করে আনি তাহলে হচ্ছে 3, আর 16টাকে যদি আমরা বের করে আনি তাহলে 4। তাহলে এইটি কিন্তু পূর্ণবর্গ, সুতরাং এইটিও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে 4টি কিন্তু মূলদ সংখ্যা, তাহলে উত্তর কিন্তু এখানে নেই। আশা করি বুঝতে পেরেছ। এরপর আরেকটি অঙ্ক বলছি। এটি এসেছে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমি অপশনগুলো লিখছি। ক নম্বর অপশনে বলছে 1.111, খ নম্বর অপশনে বলছে 1.1010101, গ নম্বরে বলছে 1.1001001001, এবং ঘ নম্বর অপশনে বলছে 1.101010010080। এখন আমাকে এইখান থেকে ব্যাখ্যা করতে হবে, দেখতে হবে যে কোনটি আমার অমূলদ সংখ্যা। আমার চেয়েছে কিন্তু কোনটি অমূলদ সংখ্যা। তো আমি যদি একটু দেখি, এখানে দশমিকের পর কিন্তু বারবার 1 আসছে, অর্থাৎ আমরা কিন্তু এটাকে পৌনঃপুনিক দ্বারা আবৃত করতে পারবো, সুতরাং এটি কিন্তু মূলদ সংখ্যা। এটিও তাই, বারবার একই আসছে,
101010, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 1.10 দিয়ে কিন্তু আমরা এভাবে রেখে দিতে পারি, অর্থাৎ এটি কিন্তু পৌনঃপুনিক, এটিকে আমরা লিখতে পারি 1.1, এটি লিখতে পারি। এখানেও একই অবস্থা আমি দেখছি যে 100100100, অর্থাৎ এটিকেও কিন্তু আমরা কি করতে পারি, পৌনঃপুনিক দিয়ে রাখতে পারি। এখন লাস্ট আর একটি অপশন আছে, সেটি হচ্ছে 1.101010, অর্থাৎ এটি কিন্তু বারে বারে ঘুরে আসেনি, চেঞ্জ হয়েছে, একটি শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য। সুতরাং আমাদের সূত্র মোতাবেক, সংজ্ঞা মোতাবেক এইটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। আশা করি বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।